হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4 আর পার্ট 5 একসাথে আলোচনা করব। তো প্রথমে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কে একটু বলে নিই। তোমাদের টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন দেওয়া হয়েছে 5টা। তোমরা শিক্ষা পোর্টালে দেখতে পাবে তোমাদের জন্য টোটাল 5টা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন আপলোড হয়েছে। মানে বাংলার জন্য 5টা, ইংরেজির জন্য 5টা, এইভাবে 5টা করে আপলোড হয়েছে। ঠিক আছে? তো 3টে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন ছিল গত বছরের, মানে 2020 সালের। আর 2টো মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন হচ্ছে 2021 সালের। তাহলে 3 আর 2 এর 5 হচ্ছে। এবার কি হয়েছে গল্পটা, না 2020 সালের কোয়েশ্চেনই কিন্তু এবছরও কোনো কোনো স্কুলে দিয়ে দিয়েছে। আর 2021 সালের কোয়েশ্চেন যেসব স্কুলে 2020 সালের কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে, সেই সব স্কুলে 2021 সালের এই দুটো কোয়েশ্চেন এখন দিচ্ছে। মানে একটা পাবলিশ হয়েছে, দেখতে পাবে শিক্ষা পোর্টালে জুলাই মাসে, আর একটা আগস্ট মাসে। এই দুটো কিন্তু আপলোড হয়েছে। তো কোনো কোনো স্কুলে আবার এই 5টার মধ্যে একটাও না দিয়ে এখন নতুন করে এই 2021 সালের 2টো মডেল অ্যাক্টিভিটি টাস্কেরই কোশ্চেন দেওয়া হচ্ছে। মানে 2020 সালেরগুলো বাদ দিয়ে 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন দেওয়া হচ্ছে। তো আমি আমার চ্যানেলে এই 3 আর এই 2 এই 5টা কোশ্চেনের কিন্তু উত্তর আমি আপলোড করে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশনে এই 3টে পার্টেরই লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে আমি পার্ট 4 আর পার্ট 5 নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছ? কারো যদি আমি যে ভিডিওর প্রশ্নগুলো আলোচনা করছি এইগুলোর সাথে যদি না মেলে, তাহলে তোমরা কি করবে, না পুরাতন আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেইগুলো তোমরা অবশ্যই দেখে নিও। এই 3টে আর এই দুটো, এই 5টা পার্টের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কোশ্চেনের সঙ্গে মিলে যাবে। তো চলো, এবার আমি কথা না বাড়িয়ে এই 4 নম্বর আর 5 নম্বর, মানে 2021 সালের জুলাই মাসে আর আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেইগুলো আলোচনা করব। আগে আমি আগস্ট মাসটা আলোচনা করব, তারপরে জুলাই মাসটা আলোচনা করব। এবার ধরো কারো আগস্ট মাসটা মিলছে, জুলাই মাসটা মিলছে না, তাহলে অবশ্যই আগস্ট মাসটা দেখে নাও। আর ধরো কারো জুলাই মাসটা মিলছে, আগস্ট মাসটা মিলছে না, তখন তোমরা কেটে দেখে নাও ভিডিওটা। তো চলো প্রথমে আমরা আগস্ট মাসটা শুরু করছি। একে দাগের কি বলেছে দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। তো কয়েকটা বলেছে দেখো, 2/3 এর একটি সমতুল্য ভগ্নাংশ হলো। তো এই 4টের মধ্যে কোনটা সমতুল্য ভগ্নাংশ সেটা তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমেই জানতে হবে তোমাদেরকে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে। না একটা ভগ্নাংশকে যখন আমরা উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করব, তখন সেই সংখ্যাটা হয়ে যায় সমতুল্য ভগ্নাংশ। যেমন ধরো আমি লিখলাম 3/5, এর উপর নিচে আমি 2 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আসবে সেটা সমতুল্য ভগ্নাংশ। 3 দুগুণ 6, 5 দুগুণ 10, মানে 6/10 3/5-এর সমতুল্য। কেন হচ্ছে? কারণ উপরকেও আমি 2 দিয়ে গুণ করছি, নিচেকেও আমি 2 দিয়ে গুণ করছি। এটাকে আবার যদি আমি উপরে 3 দিয়ে গুণ করি, নিচেও 3 দিয়ে গুণ করি, তাহলে হবে 318 আর 3 10 30। এটাও 3/5-এর সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে মনে রাখবে, উপরকে যা দিয়ে গুণ করব, নিচেকে তাই দিয়ে গুণ করলে সেটা হয়ে যায় সমতুল্য ভগ্নাংশ। তো 2/3 আছে দেখো, এখানে এর সমতুল্য ভগ্নাংশ চেয়েছে। এখানে দেখো উপরকে 3 দিয়ে গুণ করেছে, নিচেকে 2 দিয়ে গুণ করেছে, তো এটা তো সমতুল্য ভগ্নাংশ হতে পারে না। এখানে দেখো উপরকে 2 দিয়ে গুণ করেছে, নিচেকে 3 দিয়ে গুণ করেছে, এটাও হতে পারে না। এইখানে দেখো শুধু উপরকে 2 দিয়ে গুণ করেছে, তাহলে এটাও নয়। অপশন ডিটা দেখো, 2/3 আছে, উপরকে 5 দিয়ে গুণ করেছে, নিচেকে 5 দিয়ে গুণ করেছে, তো উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করেছে, তাই আমরা বলবো অপশন ডিটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। তো খাতার মধ্যে তোমরা এইভাবে লিখবে, দেখো 1-এর ক, 2/3 এর একটি সমতুল্য ভগ্নাংশ 2 × 5/3 × 5। ক্লিয়ার? তারপরে দেখো ক্ষয়টা কি বলেছে, 1/4, 3/32-কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। একই হর বিশিষ্ট কিন্তু ভগ্নাংশে পরিণত করতে হবে। মানে উপরকে বলে লব, নিচেকে বলে হর। তো এখানে উপরে আছে লবটা 1 আর নিচে আছে হরটা 4, আর এখানে লবটা আছে 3, হরটা আছে 32। তাহলে একই হরে পরিণত করতে হবে, মানে দুটোকেই 32-এ পরিণত করতে হবে। তো এখানে আছে 1/4 আর এখানে আছে দেখো 3/32, এটা লিখলাম। তো এখানে তো 32 হয়ে আছে, তো এর নিচে যদি আমরা 32 করতে চাই, তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে? 8। তাহলে আমি উপরকেও 8 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে 8/32। দেখো একই
হরে চলে এসেছে। তাহলে এইরকম আছে কোন অপশানে? দেখো অপশন 8/32 আর 3/32 আছে, দেখো অপশন সিতে। বুঝতে পেরেছ? আর একবার বলে নিই, 1/4 আর 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে। এই অপশনগুলোর মধ্যে কোনটা পাওয়া যাবে সেটা তোমাদেরকে বের করতে হবে। তো একই হর বিশিষ্ট বলতে হরটা একই হবে, নিচেরটাকে বলে হর, উপরটাকে বলে লব। তো এইখানে আছে দেখো 1/4 আর একটা আছে 3/32। তো এইখানে 32 আছে, আমি উপরে যে ভগ্নাংশটা আছে তার নিচে আমি 32 করার চেষ্টা করছি। তো 8 দিয়ে গুণ করলে দেখছি 4 × 8 = 32 হচ্ছে। তো উপরকেও 8 দিয়ে কিন্তু গুণ করতে হবে, তাহলে 8 × 8 আর নিচে হচ্ছে 4 × 8 = 32। তাহলে এরও দেখো 32 আছে, নিচে এরও 32 আছে, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশে চলে এসেছে। তো এখানে 8/32 আর 3/32 হচ্ছে অ্যান্সার। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে অপশন ডিতেও তো নিচে দুটো ক্ষেত্রে 32 আছে, তো এটা কেন হলো না? এটা 3/32 হলো, এখানে 4/32। উপর নিচে কি একই সংখ্যা দিয়ে গুণ করেছে? করেনি। উপর নিচে কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো অপশন সিটা সঠিক উত্তর। লেখার সময় লিখবে এইভাবে, 1/4, 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে 8/32, 3/32। তারপর দেখো গয়েরটা কি বলেছে, 1/5 যোগ 2/5 এটার মান কত? তো 1/5 আর 2/5কে যদি আমরা যোগ করি, দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি, 1/5 প্লাস 2/5। তো একই হর আছে, তখন আমরা যেটা একই হর থাকে সেটাকে নিচে বসিয়ে দিই আর উপরের সংখ্যা যোগ করে দিই, 1 যোগ 2 মানে 3/5 হচ্ছে সঠিক উত্তর। তো অপশন ডিতে আছে 3/5। তো খাতায় লেখার সময় এইভাবে লিখবে, 1/5 যোগ 2/5 সমান 3/5। এবার দেওয়া আছে দেখো ঘরেরটা, 6×5/3 একটি প্রকৃত ভগ্নাংশ, না অপ্রকৃত ভগ্নাংশ, না মিশ্র ভগ্নাংশ, না দশমিক ভগ্নাংশ? সঠিক উত্তর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো খাতার মধ্যে তোমরা এইভাবে কিন্তু লিখবে যে 6×5/3 একটি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, মিশ্র ভগ্নাংশ কাকে বলে বলো তো? মিশ্র ভগ্নাংশ কাকে বলে? না, যে ভগ্নাংশের একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ থাকবে, এটাই তো আমরা কাকে বলে জানি। তো এখানে 7 লিখলাম আর এখানে লিখলাম 3/5, এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, মানে লবটা হরের থেকে ছোট। তো এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আবার ধর একটা সংখ্যা লিখলাম 3×2/5, এটা মিশ্র ভগ্নাংশ, কারণ 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা আর 2/5টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 6টা পূর্ণ সংখ্যা দেওয়া আছে আর 5/3টা কিন্তু প্রকৃত ভগ্নাংশ দেওয়া নেই। কি দেওয়া আছে? অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে। কেন অপ্রকৃত ভগ্নাংশ? কারণ উপরে বড়, মানে লবটা বড় দেখো হরের থেকে, তখন হয়ে যায় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে আর তার সঙ্গে একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। তো এই রকম আকারে আছে, একটু ভালো করে লক্ষ্য করো তো আরেকবার। তোমাদের কিন্তু এখানে লিখে দিলে হতো, কিন্তু আমি একটু তোমাদের বোঝাচ্ছি, একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি একটু বলছি। দেখো তো, 6×5/3 লিখলাম, তুমি এটাকে গুণ করো, 318 আর 5 কত? 23/5, 23/3। এই 23/3কে তুমি যদি আবার মিশ্র ভগ্নাংশে নিয়ে আসো তাহলে আসছে কিনা দেখো তো, 3 × 7 = 21 মানে 2, তাহলে হচ্ছে কত বলো তো? 7×2/3। এখানে ছিল 6×5/3, কিন্তু হয়ে গেল দেখো 7×2/3, একই আসছে না। কিন্তু তুমি এইটার ক্যালকুলেশন করো, দেখো এইটা ভাগ করে আবার এইটাই ফিরে পাবো। দেখো 5 × 7 = 35, 36, 37, 38, তো 38/5। তো এটাকে ভাগ করে দেখো, 5 × 7 = 35, তো 8 থেকে 5 বাদ দিলে 3, দেখো 7×3/5 হচ্ছে, একই পাচ্ছি। আবার এইটা দেখো, 3 × 5 = 15, 16, 17, 17/5। আবার ভাগ করে দেখো, 3 × 5 = 15, তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2, মানে 3×2/5 আসছে। প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাচ্ছি, আবার সেটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসছি, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। যখন তোমরা এই রকম আকারে লিখবে, মানে পূর্ণ সংখ্যা সেই সঙ্গে একটা অপ্রকৃত ভগ্নাংশ, তখন কিন্তু আসে না দেখো। তাই এই সংখ্যাটা কিন্তু আশা করছি আমি ভুল দেওয়া হয়েছে, মানে 3/5 দেওয়া উচিত ছিল, তাহলে আমরা বলতে পারতাম একটি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। তো চলো তারপরের অঙ্কটা আমরা আসি। দেখো, দুইটাকে বলেছে সত্য বা মিথ্যা লেখো। কয়েকটা বলেছে 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা,
এটা সত্য। কেন সত্য? পরস্পর মৌলিক বলতে আমরা বুঝি দুটো সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে আমরা বলতে পারি সংখ্যা দুটো পরস্পর মৌলিক। আবার আর একটা সংজ্ঞা আমরা বলতে পারি, যদি দুটো সংখ্যার সাধারণ উৎপাদক এক হয় তাহলে আমরা বলতে পারি পরস্পর মৌলিক। তো 2 আর 3-এর গসাগু করো, 2 দিয়ে ভাগ করো 3-কে, 2 1-কে 2, বিয়োগ করো 3 থেকে 2 বাদ দিলে 1, এবার এই 2টা নেমে গেল, 2 1-কে 2, তো 1 হচ্ছে গসাগু, তাই আমরা বলবো 3 ও 2 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তারপর ক্ষয়টা বলেছে দেখো 0.5-এর থেকে 0.05টা বড়, যেহেতু লেস দ্যান চিহ্ন আছে এইদিকে বড় দেওয়া আছে, তো এটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? দেখো এখানে দশমিকের পরে 5 আছে আর এখানে দশমিকের পরে 0 আছে, তাহলে এই দিকটা তো ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এরা বলেছে বড়, তাই এটা মিথ্যা। তারপরে গয়েরটা দেখো বলেছে এই দুটো সরলরেখা দেওয়া আছে, দিয়ে বলেছে সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা, তো এটা সত্য। কেন সত্য? কারণ এই সরলরেখাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে এর সঙ্গে কিন্তু ছেদ করে যাবে, তাই আমরা বলবো সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা। তারপর ঘরেরটাও কি বলেছে দেখো, আয়তকার চিত্রের পরিসীমা 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা ভুল, মানে মিথ্যা। কেন মিথ্যা? কারণ এর অর্থ 2-এর সঙ্গে দৈর্ঘ্যটা গুণ আছে, কিন্তু প্রস্থের সঙ্গে 2টা গুণ নেই। আর তুমি যদি 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখতে ব্র্যাকেটের মধ্যে তাহলে বলতে পারতে সত্য। বুঝতে পেরেছ? এইটার অর্থ হচ্ছে 2টা দৈর্ঘ্যের সঙ্গেও গুণ আছে, আবার 2টা প্রস্থের সঙ্গেও গুণ আছে। তো এইখানে যদি একটা 2 লাগানো থাকতো না তাহলে আমরা বলতাম সত্য, বা এটা যদি ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলেও আমরা বলতাম সত্য। ক্লিয়ার? তো এইগুলো আমি পরপর এইভাবে দেখো খাতার মধ্যে লিখেছি, সত্য মিথ্যা সত্য মিথ্যা। তো তোমরাও খাতার মধ্যে এইভাবেই করবে। তারপর দেখো দেওয়া আছে ফাঁকা স্থান পূরণ করো। কয়েকটা বলেছে √144 এর মানটা বের করতে বলেছে। তো দেখো আমি এখানে বের করেছি, √144 মানে 12। কি করে হচ্ছে দেখো, √144 মানে আমরা লিখতে পারি 12 গণিত 12, তো দুটো 12তে একটা 12 হয়, তার জন্য আমি এখানে ঘরে লিখলাম 12। তারপরে দেখো 18/18 মাইনাস 15/18 সমান শূন্যস্থান পূরণ দিয়েছে। দেখো 18/18 মাইনাস 15/18 দিয়ে এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে। ব্র্যাকেটে আবার বলেছে লঘিষ্ঠ আকারে লেখো। তো দেখো 18/18 মাইনাস 15/18 একই হর আছে, তো আমি 18 লসাও করলাম আর উপরে 18 মাইনাস 15 করলাম। তো 18 মাইনাস 15 করলে 3 হয়, আর নিচে 18, উপর নিচে আমি 3 দিয়ে কাটছি, তো 3 একে 3 আর 3 6 18 সমান 1/6। তো এখানে কাটাকাটি করতেই হবে। কেন করতে হবে? কারণ লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে। যদি কাটাকাটি হয় তাহলে অবশ্যই কাটাকাটি করতে হবে। কেউ যদি 3/18 লিখে দেয় এখানে কাটাকাটি না করে, তার ক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল। কেন ভুল? কারণ বলেছে যে লঘিষ্ঠ আকারে লেখো, মানে সব থেকে ছোট করে লেখো, তাই কাটাকাটি করে দেখছি 1/6, আর কাটাকাটি হবে না, তাই আমরা লিখে দেবো 1/6। আবার যদি কাটাকাটি হতো তাহলে কিন্তু আমাদের কাটাকাটি করতে হতো, দিয়ে বসাতে হতো। এটা কিন্তু তোমাদের ভালো করে মাথার মধ্যে রাখতে হবে। তো চলো এবার আমি নেক্সট অঙ্কে আসছি। দেখো পরে গয়েরটা কি বলেছে দেখো, 6×5/3 এই ঘরে বসাতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তো অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করতে হয়, 3-এর সঙ্গে 6-এর গুণ দিয়ে এই 5টা যোগ, 3-এর সঙ্গে 6-এর গুণ করলে কত হবে 318, আর 5-এ যোগ করলে 23, তাহলে 23/3 হচ্ছে অ্যান্সার। তো আমি এখানে লিখেছি দেখো খাতার মধ্যে 6×5/3 সমান 23/3। কি করে হচ্ছে বুঝতে পারলে তো? এটার সঙ্গে এটা গুণ দিয়ে এটা যোগ। তারপর দেখো ঘরেরটা কি বলেছে, তোমার কাছে 4.50 টাকা জমা ছিল, আমি 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো? তো 4.5 টাকা ছিল আর 15.5 টাকা আমি দিলাম, তাহলে যোগ করতে হবে। দেখো এখানে যোগ করেছি 15.50 আর নিচে লিখেছি 4.50। ঠিক আছে, এবার যোগটা করো, 0 0 যোগ করলে 0, 5 5-এ যোগ করলে 10, হাতে থাকলো 1, 5 আর 4-এ 9, হাতে 1 নিয়ে 10, হাতে 1 থাকলো, 1 আর 1-এ 2, তো 20 টাকা। তো আমি লিখলাম তোমার কাছে মোট 20 টাকা হলো। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? মানে 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হচ্ছে 6 টাকা। তো কিভাবে করবে দেখো, প্রথমে মাঠটার ক্ষেত্রফল তোমাদেরকে বের করে নিতে হবে। তো লিখেছি দেখো বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, মানে এইরকম একটা ধরো বর্গাকার মাঠ আছে, এই মাঠটার দৈর্ঘ্য বলেছে 40 মিটার। তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যেহেতু সমান হয়, তাই এই দিকটাও 40, এই দিকটাও 40, এই দিকটাও 40। এবার এই ভিতরের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। দিয়ে এই পুরোটা জমিতে ঘাস লাগাবে, একটু ঘাস লাগাতে মানে 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ বলেছে 6 টাকা।
এবার টোটাল ঘাস লাগাতে কত খরচ হবে, না টোটাল এরিয়াটা বের করব, তার সঙ্গে 6 গুণ করে দেব। দেখো এখানে লিখেছি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান এই 40-এর স্কোয়ার করে দিলাম। যখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, বাহু যেটা বলে থাকবে সেটার স্কোয়ার করে দিতে হয়। তো 40-এর স্কোয়ার বর্গমিটার, তো 40 গুণিত 40 মানে হচ্ছে 1600 বর্গমিটার। এবার লিখেছি দেখো আমি 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ 6 টাকা, তো 1600 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ 1600 গণিত 6, তো 6 × 96, দুটো শূন্য আছে এখানে, দুটো শূন্য বসিয়ে দিলাম, তো 9600 টাকা হচ্ছে খরচ। তারপর দেখো 4-এর ক্ষয়টা কি বলেছে, এখানে একটা ছবি দেওয়া আছে, দিয়ে বলেছে এখানে ঘষা আছে, দিয়ে বলেছে দেখো ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো। তো এই অঞ্চলটা আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা বলতে এই বাউন্ডারির টোটালটা দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা যদি 6 মিটার হয় তো এইটাও 6 মিটার হবে, আর এইটা যদি 4 মিটার হয় এইখান থেকে এইটুকু কিন্তু 4 মিটার হবে। তাহলে এটা 4 মিটার হলে এটাও 4 মিটার, আর এটা 6 মিটার হলে এটাও 6 মিটার, তাই না। এটা 6 মিটার, এটাও 6 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। তো এটা একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত 6, আর প্রস্থ মানে কত 4 মিটার, সমান 2 গণিত 4 আর 6 যোগ করলে 10 হবে। তো 10 দুগুণে 20 মিটার উত্তর। তো আমি এখানে খাতার মধ্যে লিখেছি দেখো ছবিটা এঁকে, এটুকু 6 মিটার, এটুকু 4 মিটার, দিয়ে লিখেছি ঘষা অঞ্চলের পরিসীমা সমান 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 গণিত 6 যোগ 4 মিটার সমান 2 গণিত 4 আর 6 যোগ করলে 10 হয়, তো 10 দুগুণে 20 মিটার, ঠিক আছে। তারপরে দেখো গয়েরটা বলেছে একটা সরল দেওয়া আছে 5 গুণ 4 গুণ 3 ভাগ 6 ভাগ 5 গুণ 8। তো সরলের ক্ষেত্রে আমরা জানি বডমাস সূত্রে প্রথমে এই ব্র্যাকেটের কাজ, তারপরে অফ মানে এর কাজ, তারপর ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। প্রথমে ব্র্যাকেট তারপর অফ, তো ব্র্যাকেট আর অফ তো নেই, শুধুমাত্র ভাগ আর গুণ আছে। তো ভাগের কাজটা আগে হওয়ার কথা। তো দেখো অঙ্কটা তোমরা কিভাবে করবে, প্রথমে আমি অঙ্কটা টুকেছি দেখো এখানে। তো প্রথমে এই ভাগের কাজটা করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কেন করলাম না, কারণ মনে রাখবে ভাগ করতে গিয়ে যদি দেখি আগের সংখ্যাটা পরের সংখ্যার থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন আগেরগুলো গুণ করে দিতে হবে। কি বললাম, সাধারণত সরলের ক্ষেত্রে ভাগের কাজ আগে, কিন্তু এই ক্ষেত্রে দেখছি আমরা 6 দিয়ে ভাগ করব কিন্তু 3টা ছোট হয়ে যাচ্ছে, তাই আগের সংখ্যাগুলো গুণ করে দিতে হবে, ঠিক আছে। তো গুণ করে দাও, 4 5 20 গুণ 3 ভাগ 6 ভাগ 5 গুণ 8, তারপরে 3 20 কত 60, তারপর ভাগ 6 ভাগ 5 গুণ 8। তো এবার 6 দিয়ে আমি ভাগ করছি 60-কে, তো 6-কে 6, এই শূন্য চলে গেল, তো 10 ভাগ 5 গুণ 8। এবার 5 দিয়ে ভাগ করছি 10-কে, তাহলে 2 হয়, তো 2 গুণ 8 সমান 16, ঠিক আছে। তো বন্ধুরা আশা করছি তোমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলে। তো চলো আমরা প্রথমেই স্ক্রিনের মধ্যে কোয়েশ্চেন পেপারটা দেখে নিই। তো আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনগুলো। তো কোয়েশ্চেনগুলো ভিডিওটা থামিয়ে একবার দেখে নাও। দেখো এবার আমি কোয়েশ্চেনগুলো তোমাদের আমি খাতাতেও লিখেছি, এবং খাতাতে লিখে তোমাদের আমি সমাধান করে দেখাবো। একেরটা কি বলেছে দেখো, যে একের 4টে দেওয়া আছে এমসিকিউ, মানে 4টে করে অপশন দেওয়া আছে, এবার সঠিক উত্তরটা তোমাদের লিখতে হবে বেছে, এটাকে বলে এমসিকিউ। তো একের কয়েকটা কি বলেছে দেখো, যে 6 এর স্থানীয় মান 6 গণিত 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো 6030 না 036 না 360 না 306। বাম দিকে শূন্যর কোনো ভ্যালু নেই, এটা আমি আগেও তোমাদের যখন অঙ্ক করাচ্ছিলাম তখন জানিয়েছিলাম। তো এটার অর্থ 630, কারণ বাম দিকে শূন্য নেই আমরা ভাবতেই পারি। এটার অর্থ 360, এটার অর্থ 306। তো আমাদেরকে 6-এর স্থানীয় মান বলেছে দেখো 6 গণিত 100, তাহলে কোনটা হতে পারে একটু ভেবে দেখো। এই সংখ্যাটাই 6-এর স্থানীয় মান কত বলো তো, 6-এর স্থানীয় মান যখন আমরা বের করব 6 লিখবো, তারপরে 3টে সংখ্যা আছে মানে 3টে শূন্য লিখবো, তাহলে কয়েকটায় 6-এর স্থানীয় মান হচ্ছে 6000। তারপরে বি এরটা দেখো 0630 আছে, এইখানে 6-এর স্থানীয় মান কত বলো তো, 6 লিখবো, তারপর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য, 600। 600 মানে আমরা লিখতে পারি 6 গণিত 100, বুঝতে পেরেছো। আর এইগুলো তো হবে না, কেন হবে না দেখো, সি একটা যদি আমি তোমাদের বোঝাই, তো দেখো
এখানে 6 স্থানীয় মান হচ্ছে 6 লিখবো, তারপরে একটা সংখ্যা তো একটা শূন্য। ডি এরটা দেখো 306 আছে, তো এখানে 6 স্থানীয় মান হচ্ছে শুধু 6। আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বইয়ের তোমাদের সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে অঙ্কগুলো দেখতে পারো। A to Z টোটাল অঙ্ক আমি তোমাদের পেজ ধরে ধরে করে দিয়েছি। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কেন হলো বুঝতে পারছো? অপশন বিতে 6 গণিত 100 আকারে লেখা যাচ্ছে 630টাকে। তোমাদের খাতার মধ্যে কি করতে হবে, একের ক দেবে, দিয়ে লিখবে 6 স্থানীয় মান, 6 গণিত 100, এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো 630। বাম দিকে শূন্য না লিখলেও হবে। তারপরে ক্ষয়েরটা কি বলেছে দেখো, নিচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এই চারটে সংখ্যার মধ্যে কোনটা ক্ষুদ্রতম? তো এটা দেখো 1 2 3 4 5টা 6টা অঙ্ক আছে, এটাও দেখো 6টা অঙ্ক আছে, এটাও 6টা অঙ্ক আছে, এখানেও দেখো 6টা অঙ্ক আছে, মানে সবগুলো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এবার আমাদের সব থেকে ছোট সংখ্যা দেখতে হবে। তো এই সংখ্যাটার প্রথমে 18 আছে, এটারও 18 আছে, এইটারও 18 আছে, এটারও 18 আছে। তো আমরা বুঝতে পারছি না কোনটা ছোট। তারপরের সংখ্যাটা দেখো, এইটা 2 আছে, এখানে 8 আছে, এখানে 0 আছে, এখানে 6 আছে। তাহলে 2, তারপরে 8, তারপরে 0, তারপরে 6, এর মধ্যে সব থেকে ছোট কে? শূন্যটা। তাহলে তোমাদের এইগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে, মানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই সি এরটা। কেন হলো বুঝতে পেরেছো? প্রথম দুটো 18 আছে, এরও 18 আছে, এরও 18 আছে, এরও 18 আছে। তারপরটা দেখছি এর 2 আছে, এর 8 আছে, এর 0 আছে, এর 6 আছে। তাহলে 2, 8, 0 আর 6 এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 0। তাই এই সংখ্যাটা পুরো আমরা ক্ষুদ্রতম সংখ্যা বলতে পারি। ক্লিয়ার? তো তোমাদের খাতার মধ্যে এগুলো করার দরকার নেই, ডাইরেক্ট লিখবে যে নিচের সংখ্যা বলে না লিখে লিখবে 1807776 সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা, ব্যাস এটুকু লিখে দেবে। তারপরে গয়েরটা দেখো কি বলেছে, 138 এটাকে গুণ করছে 29। তো এইটা মানে এইগুলোর মধ্যে কোন আকারে লেখা যায় এটাকে? তো এটাকে দেখো 138 মানে 138কে 29 দিয়ে গুণ করছি, মানে আমরা লিখতে পারি 138 গুণ 20 প্লাস 9। তো 29 মানে 20 প্লাস 9 লিখতে পারি। এবার ব্যাকেটটা যদি আমরা তোলাই তাহলে 138-এর সঙ্গে 20 গুণ আছে, আবার 138-এর সঙ্গে 9 গুণ আছে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তো দেখো কোন অপশনে আছে। দেখো এটাতে 138 গণিত 2 প্লাস 138 গণিত 9, এটা হবে না। এটা দেখো 138 গণিত 2 প্লাস 183 গণিত 2 প্লাস 183 গণিত 9, এটা হবে না। এখানে দেখো 138 গণিত 9 প্লাস 138 গণিত 20, তো এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, 138 গণিত 20 প্লাস 138 গণিত 9, এটা আগে লিখেছি, এটাকে পরে লিখেছি, কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা তোমাদের সঠিক উত্তর পেয়ে গেলে। এরপর ঘরটা দেখো কি বলেছে, নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, সেই সংখ্যা দুটি হলো। সাধারণ উৎপাদক তোমরা তো বের করতে জানো, কিভাবে বের করতে হয় বলো তো? এখানে যেমন দেওয়া আছে 21 আর 10, এর মধ্যে সাধারণ উৎপাদক কত? তো 21কে তোমাদের ভাঙতে হবে, 3 7 21, তাহলে 21 মানে আমরা লিখতে পারি 3 গণিত 7। আর দেওয়া আছে 10, 2 5 2 10, মানে 10 মানে লিখতে পারি 2 গণিত 5। তাহলে 21 আর 10-এর সাধারণ উৎপাদক কত বলো তো? সাধারণ উৎপাদক কিছু নেই, দেখো এখানে 3 আছে, এখানেও 3 নেই, এখানে 7 আছে, এখানে 7 নেই, দুটো জায়গাতেই থাকতে হবে। তো দুটো জায়গাতে কেউ নেই, মানে তোমরা 1 লিখতে পারো। কেন 1 লিখতে পারো? এর সঙ্গে কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে, আমরা ভাবতেই পারি। তাহলে একটাই হচ্ছে সাধারণ উৎপাদক। কেমন? তাহলে এইটার সাধারণ উৎপাদক 3 হচ্ছে না, এইটারও হবে না, এইটারও হবে না। এইটা দেখো 12 মানে আমরা কি লিখতে পারি? 3 4 12, 2 2 4, তাহলে 12 সমান কি লিখতে পারি? 3 গণিত 2 গণিত 2। আর 15 মানে আমরা কি লিখতে পারি? দেখো 3 5 15, মানে 15 সমান লিখতে পারি 3 গণিত 5। তাহলে সাধারণ উৎপাদক পাচ্ছি দেখো 3টা সাধারণ উৎপাদক। বুঝতে পেরেছো? তো তোমাদের এইটুকু করে দেখাতে হবে খাতার মধ্যে, ঠিক আছে? এটুকু করে দেখাতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে তোমরা তোমাদের উত্তর পেয়ে গেলে। এবার আমরা 2-এর দাগে যাব। 2-এর কি বলেছে দেখো, সত্য বা মিথ্যা লিখি। কয়েকটা বলেছে যে দুটি মৌলিক সংখ্যার গড়সাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে। এটা কি সত্য না মিথ্যা? এইটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? দেখো তোমাদের একটু ব্যাখ্যা করে দিই। দুটি মৌলিক সংখ্যা, ধরো দুটি মৌলিক সংখ্যা তুমি নাও, একটা 5 আর একটা 7 নাও।
ঠিক আছে। তো এই 5 আর 7-এর গসাগু কত বলো তো? আমরাই জানি দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। ঠিক আছে, এরা যেহেতু দুটো মৌলিক সংখ্যা তাই এদের গসাগু হচ্ছে 1। এদের গসাগু কত? গসাগু হচ্ছে 1। এবার এখানে কি বলেছে দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটি থেকে বড় হবে। দেখো 5 আর 7-এর গসাগু 1 হলো, 1 কি এই দুটোর থেকে বড় বটে? নয়। 5-এর থেকেও বড় নয়, 7-এর থেকেও বড় নয়। শুধু 5 7 বলে নয়, তুমি যে কোনো উদাহরণ দিয়ে দেখতে পারো, 11 13 নিতে পারো, তারপর তুমি 13 17 নিতে পারো। সবার গসাগু কিন্তু 1 হবে যেহেতু মৌলিক সংখ্যা। আর গসাগুগুলো কি সেই সংখ্যাগুলোর থেকে বড়? বড় নয়, তাই এটা আমরা মিথ্যা বলে দিলাম। তারপরটা দেখো, ক্ষয়েরটা কি বলেছে, 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান 10। 10,001 মানে আমরা কি লিখতে পারি? 10,001-কে দেখো একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, এবার 10,000 এখানে অচুর লিখলাম, তো 10,000 1 তাহলে 001 লিখলাম। তো 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান। দশকের ঘর মানে এইটা, তো দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান কত? 0, তারপর একটা সংখ্যা মানে 0। অ্যাকচুয়ালি 0 হচ্ছে স্থানীয় মান। তো এইখানে দেওয়া আছে স্থানীয় মান 10, তাহলে সত্য না মিথ্যা? তো এটা আমরা লিখতে পারি বিবৃতিটি মিথ্যা, বা একদম লিখে দাও মিথ্যা। ঠিক আছে, তো তোমরা খাতার মধ্যে লাইনটা লিখবে, দিয়ে তীরচিহ্ন দিয়ে লিখবে মিথ্যা। আবার এটা লাইনটা লিখবে, দিয়ে তীরচিহ্ন দিয়ে লিখবে মিথ্যা। কেন মিথ্যা বুঝতে পেরেছো তো? এবার আমরা নেক্সট অঙ্কে আসছি। গয়েরটা কি বলেছে দেখো, 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 প্লাস 221 টাকা হবে। তো এটা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। কেন মিথ্যা? দেখো, ধরো তোমাকে বললাম একটা খাতার দাম 5 টাকা, তাহলে 10টা খাতার দাম কত? 10টা খাতার দাম কত হবে? 5 গণিত 10 হবে, তাই না? একটি খাতার দাম যদি 5 টাকা হয়, 10টি খাতার দাম 5 গণিত 10 টাকা হবে। 5 প্লাস 10 কি আর হবে? হবে না, মানে গুণ হবে। একটি খাতার দাম 5 টাকা, আবার একটি খাতার দাম 5 টাকা, আর একটা 5 টাকা, আর একটা 5 টাকা, এইভাবে টোটাল 10টা 5 টাকা লাগবে। তার জন্য আমরা লিখছি 10 গণিত 5। সেম এখানে বলেছে দেখো, 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম কত? তাহলে 221টি বই মানে বুঝতে পারছো 225-এর সঙ্গে 221 কিন্তু গুণ হতো। 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম কত? মানে একটা বইয়ের দাম 225 টাকা, তাহলে 221টি বইয়ের দাম কত হবে? 225 গণিত 221। ঠিক আছে, তাই এটাও মিথ্যা। তারপর ঘরেরটা দেখো কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য। কি করবো এটা? দেখো 55 আর 22-এর গসাগু করে দাও। ঘরেরটা দেখো, 55 আর 22-এর গসাগু করো, কত হবে? যদি আমরা 55-কে ভাঙি, 5 11 55, আর 22-কে যদি আমরা ভাঙি 11 2 22, তাহলে 55 সমান আমরা কি লিখতে পারি? 5 গণিত 11। আর 22 সমান আমরা কি লিখতে পারি? 2 গণিত 11। তাহলে গসাগু কত হবে? গসাগু হচ্ছে, এখানে 11 আছে, এখানে 11 আছে, তাই 11 হচ্ছে গসাগু। ঠিক আছে, তো এই 55 আর 22 এই দুটো দ্বারাই বিভাজ্য হবে এমন সব থেকে বড় সংখ্যা হচ্ছে 11। কি বললাম বুঝতে পেরেছো? 55 আর 22-কে ভাগ করা যাবে, মানে বিভাজ্য হবে সেরকম সব থেকে বড় সংখ্যা হচ্ছে 11। দেখো 11 দিয়ে 55-কে ভাগ করো, 5 11 55। আবার 11 দিয়ে 22-কে ভাগ করো, 11 2 22। তো এই 55 আর 22 বিভাজ্য হবে এমন সংখ্যা হচ্ছে সব থেকে বড় 11, তাই এটা সত্য। তো এখানে আমরা তীরচিহ্ন দিয়ে লিখে দেবো সত্য। ঠিক আছে, এবার আমরা 3-এর স্তম্ভ মেলানোগুলো দেখব। তো তোমাদেরকে এই অঙ্কগুলো খাতায় করতে হবে, তো তোমরা রাফের মধ্যে এগুলো করে দেবে। ঠিক আছে, রাফের মধ্যে একটু দেখাবে, আর নাম্বারিং করে তোমরা এই লাইনগুলো লিখে তার পাশে তীরচিহ্ন দিয়ে লিখে দেবে, আমি যেমনভাবে লিখলাম। এবার 3-এর দেখো স্তম্ভ মেলাতে বলেছে। এখানে আছে 250 250, মানে কি এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ যদি বসে আমি, এটা হচ্ছে 2,50,250। ঠিক আছে, আর এটার উপরে যদি আমি একক, দশক, শতক, হাজার, অযুত বসাই, তাহলে হবে 25,250।
এটার ক্ষেত্রে যদি আমি একক দশক বসাই, একক দশক শতক হাজার অযুত, মানে 25,520, ঠিক আছে। তাহলে 25,520 মানে এটাই হবে, ঠিক আছে। 25,000 দেখো, তার শতকের ঘরে 5, তাহলে 520। আর এইটা দেখো, এটাকে যোগ করে দেখো কত হচ্ছে। 20,000 দেওয়া আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 লক্ষ দেওয়া আছে। 2, 1, 2, 3, 4, 5টা শূন্য দেওয়া আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তারপর 50,000 দেওয়া আছে, তারপর এখানে 200 দেওয়া আছে, তারপরে 50 দেওয়া আছে। যোগ করো, 0, 5, 2, 0, 5, 2। তাহলে এইটা কোথায় আসছে দেখো, এইটা দেখো প্রথমটাতে আছে 250, 250, বুঝতে পেরেছো? তাহলে প্রথমটা হবে থার্ডটা। আমাদের তাহলে এটার দেখার দরকারই নেই, এটা একদম প্রথমটা হবে। কেন হবে দেখো, একবার বলে দিই। 25,000 দেখো, এটা 10,000, 10,000, 20,000 হয়ে গেল, ঠিক আছে। 20,000, তারপরে দেখো এখানে 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। তাহলে 20,000 আর এই 5,000, 25,000 হলো, 100, 200, 200 হলো। তারপর 10, 20, 30, 40, 50। এখানে তোমাদের দেখবে প্রশ্নে এখানে 20 করা আছে, কিন্তু 20 হবে না, এটা 10ই হবে, ঠিক আছে। তাহলে এটা যোগ করে টোটাল হচ্ছে 25,250। তাহলে তোমাদের স্তম্ভ মেলানোগুলো বুঝতে পারলে। এবার আমরা চারের গুলো দেখবো। চারের গুলো কি বলেছে দেখো, তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, ঠিক আছে। তোমার মায়ের থেকে কত বছরের ছোট, না 25 বছরের। বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর, 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা আমাদের করতে হবে। তো বর্তমানে তোমার মায়ের বয়স কত, 36 বছর। তাহলে তোমার বয়স কত বলো তো বর্তমানে, তাহলে তুমি 25 বছর কমিয়ে দাও। মায়ের বয়স কত, 4-এর ক লিখবো, বর্তমানে মায়ের বয়স, মায়ের বয়স সমান 36 বছর। বর্তমানে আমার বয়স, আমার বয়স কত হবে, তোমার মায়ের থেকে তো তুমি 36 বছর 25 বছরের ছোট, তো 25 বিয়োগ করবো, এটা বছর লিখবে, এখানে ব্যাকের লেখার দরকার নেই, এখানে ব্যাকের লিখবে বছর। তো 36 থেকে 25 বাদ দিয়ে দাও, 6 থেকে 5 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, মানে 11 বছর। 11 বছর হচ্ছে তোমার বর্তমান বয়স। এবার 2 বছর পরে তোমাদের বয়সের সমষ্টি কত হবে। তো 2 বছর পর তোমার মায়ের বয়স কত হবে, 2 বছর পর মায়ের বয়স, মায়ের বয়স হবে কত হবে বলো তো। তোমার মায়ের বর্তমান বয়স 36 বছর, 2 বছর পরে 38 বছর হবে, বুঝতে পেরেছ। আর 2 বছর পরে আমার বয়স, আমার বয়স হবে কত, 2 যোগ করে দাও, 11 আছে, 2 যোগ করলে হবে 13 বছর, ঠিক আছে। 2 বছর পর, 2 বছর পর কি বলেছে দেখো, তোমাদের বয়সের সমষ্টি। তো লিখবো 2 বছর পরে আমাদের বয়সের সমষ্টি কত হবে বলো তো। না, তোমার মায়ের বয়স 2 বছর পরে 38 বছর, আর 2 বছর পরে তোমার বয়স হচ্ছে 13 বছর। তাহলে 38 আর 13 যোগ করে দাও, মানে হচ্ছে 51 বছর, ঠিক আছে। দেখো যোগটা করো, 8 আর 3 11, হাতে থাকলো 1, 3 1 4, হাতে 1 নিয়ে 5, মানে 51 বছর। তো তোমাদের অঙ্কটা করে কিন্তু দেখাতে হবে, বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট অঙ্কে আসবো। কি বলেছে দেখো, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করি। তো 45 আর 75 দেওয়া আছে, কিভাবে উৎপাদকের সাহায্যে লসাগু বের করবে দেখো। এগুলো তোমরা তো সব জানো, লসাগুগুলো কিভাবে বের করতে হয়। তো 45কে তোমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবে আর 75কে বিশ্লেষণ করবে। তো 45কে যদি বিশ্লেষণ করা হয়, 5 দিয়ে যাবে, 5 9 45, 9টা 3 দিয়ে যাবে, 3 3 9। এখানে 75টা 3 দিয়ে যাবে, 3 25 75, 25টা 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে 45 মানে আমরা কি লিখতে পারি, 5 গণিত 3 গণিত 3। আর 75 মানে আমি কি লিখতে পারি, 3 গণিত 5 গণিত 5, ঠিক আছে। অতএব নির্ণেয় লসাগু কত হবে, না দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, তো 5টা লিখলাম। এখানে 3 আছে, এখানেও 3 আছে, 3টা লিখলাম। তো এদের সাধারণ উৎপাদকগুলো আমরা নিয়ে নিলাম,
তিন তিন কমন লিখলাম, 5 5 কমন লিখলাম। এরপরে এক্সট্রা 3 পড়ে আছে, লিখবো। আবার এক্সট্রা 5 পড়ে আছে, 5টাও লিখবো। তাহলে কত হচ্ছে দেখো, 3 5 15, 3 15 45, 45-এর সঙ্গে 5 গুণ করো, 5 5 25, হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, মানে 225 হচ্ছে লসাগু। বুঝতে পেরেছো আমি মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগুটা বের করলাম? তো বন্ধুরা, তোমাদের আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানটা দেখিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।